দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। আমাদের আস্তে আস্তে শুরু করতে হবে, হ্যাঁ? তো দেখো অনেকদিন তো অর্গানিক পড়া হয়নি। এবারে অর্গানিকটা একটুখানি আগে থেকে ওই জন্য শুরু করছি। গতবারে লাস্ট সেমিস্টারে শেষে অর্গানিকটা শুরু করে অর্গানিকটা আমরা তাড়াহুড়ো করে শেষ করেছিলাম। হ্যাঁ, তাও আবার ওই প্রথম দিকে সব বেসিক প্রিন্সিপালসগুলো একটু বলার দরকার ছিল, সেগুলো বলা হয়নি। যেগুলো বলা হয়নি এবার আমরা ওই পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে নেব, মানে অর্গানিক পার্টটাকে আমরা একটু ডিটেলে ঠিকঠাক করে করে ফেলতে চাইছি আর কি। তাহলে আমি আর ওই লাস্ট সেমিস্টারের সব বেসিক কনসেপ্ট যেগুলো হয়েছিল তার যে সামান্য হয়তো একটু আধটু বাকিটাকি আছে, হুম, সেইগুলোকে নিয়ে এখন আর কথাবার্তা বলছি না। একদমই এই সেমিস্টারের সিলেবাসে যা আছে সেখান থেকে শুরু করছি। এবারে এইগুলো বলতে বলতে দেখবো অটোমেটিক্যালি যে মেকানিজম টেকানিজম ইত্যাদিগুলো যখন আলোচনা করা হবে তখন বেসিক কনসেপ্টের জিনিসপত্রগুলো অটোমেটিক্যালি তখন লেগে যাবে। তারপরে আমরা ওই যেমন পরীক্ষা নিচ্ছি সেই পরীক্ষাগুলো নেওয়ার স্টেজে দেখবে ওই পার্টগুলো আমরা রিভিশনের মতো করে ব্যাপারগুলোকে করিয়ে দিচ্ছি। তাহলে দেখো, ওই হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস এইটা তোমাদের এবছরের সিলেবাসে আছে। তা প্রথমে তোমাকে বুঝতে হবে যে হ্যালো অ্যালকেনস বা হ্যালো অ্যারিনস বা অন্যভাবে বলতে গেলে অ্যালকিল হ্যালাইডস এবং অ্যারাইল হ্যালাইডস, এগুলো বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। তাহলে জাস্ট আমি এইরকম ভাবে ছোট একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। হোয়াট ডু ইউ মিন বাই হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস? আচ্ছা, হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস হচ্ছে তোমরা অ্যালকেন, মানে আমি অন্যভাবে বলতে গেলে তোমরা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনস গুলো পড়েছিলে। তখন লাস্ট আমরা একদম লাস্ট সেমিস্টারের লাস্ট যে চ্যাপ্টার শেষ করেছিলাম সেটা হচ্ছে ওই হাইড্রোকার্বনস গুলো। সেটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস হতে পারে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস হতে পারে। আর অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনসের এক বা একাধিক হাইড্রোজেন, সেটা যদি কোনো হ্যালোজেন, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো দিয়ে রিপ্লেসড হয়, তাহলে যে কম্পাউন্ডগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস। যদি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হয় সেখান থেকে যেগুলো পাওয়া যাবে সেগুলো হ্যালো অ্যালকেনস, সেগুলোকে অনেক সময় অ্যালকিল হ্যালাইডও বলা হয়। আবার যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখানে এক বা একাধিক হাইড্রোজেন যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে যেগুলো তৈরি হবে সেটা হ্যালো অ্যারিনস, বা এখানে তুমি বলতে পারো অ্যারাইল হ্যালাইডস। তার মানে জাস্ট এইভাবে বলতে পারি, রিপ্লেসমেন্ট অফ ওয়ান অর মোর হাইড্রোজেনস hydrogen atoms of an aliphatic and aromatic hydrocarbon by halogen atoms such as fluorine, chlorine, bromine and iodine. এটা এইটা form a class of compounds called haloalkanes, বা এটা অনেক সময় বলা হয়
alkyl halides and haloarenes, অথবা এটা তুমি বলতে পারো অ্যারাইল হ্যালাইডস। তাহলে দেখো মানে বেসিক্যালি তুমি যেটা বলতে পারো যে হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন যেটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, সেখানে তুমি এগুলোকে হ্যালো হাইড্রোকার্বনসও একসাথে বলতে পারো। হ্যাঁ, হ্যালো হাইড্রোকার্বনসও বলতে পারো। আর যে হ্যালো অ্যালকেনস বা হ্যালো অ্যারিনস এই কম্বাইন্ডলি হচ্ছে তারা কম্বাইন্ডলি দে ক্যান বি কল্ড হ্যালো হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বন। আচ্ছা ধরো আমি এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল বলি। ধরো মিথেন একটা সিম্পল হাইড্রোকার্বন। এবার এখানে কি হলো, তোমার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, তার বদলে ধরে নাও একটা হ্যালোজেন ঢুকলো, তৈরি হলো ধরে নাও CH3X। এটা এটা মানে এক্সটা কি, এটা ফ্লোরিন নাকি ক্লোরিন নাকি ব্রোমিন নাকি আয়োডিন, তার মতো করে তার নাম হয়ে যাবে বিভিন্ন রকমের আর কি। তোমার ধরো ফ্লোরোমিথেন বা ক্লোরোমিথেন বা ব্রোমোমিথেন বা আয়োডোমিথেন, অথবা বলতে পারো মিথাইল ফ্লোরাইড বা মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড বা মিথাইল আয়োডাইড। ওই জন্য বলছি অ্যালকিল হ্যালাইড নামও দিতে পারো, হ্যালো অ্যালকেন্স এই নামটাও দিতে পারো। হ্যালো অ্যালকেন্স নাম বললে ধরো ফ্লোরো মিথেন, মানে আগে হচ্ছে হ্যালোজেনের নামটা বলে দেওয়া হলো, তারপরে অ্যালকেনের নামটা বলে দেওয়া হলো, অথবা অ্যালকিল গ্রুপটা আগে বলে হ্যালোজেনের নামও পরে বলা যেতে পারে। হ্যাঁ, ধরো মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড ইত্যাদি। আবার ধরো একই রকম করে তুমি একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়েছো বেঞ্জিন। বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে, সেটা হয়তো পরিষ্কারভাবে দেখানো হচ্ছে না, কিন্তু আছে সেটা। হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, সেইখানে ধরো তোমার এক্স ঢুকলো। ধর এইটা হয়েছে। হ্যাঁ, এবারে এক্সটা কি, একই রকম করে এক্সটা কি তার উপরে নির্ভর, এটা ফ্লোরোবেঞ্জিন নাকি ক্লোরোবেঞ্জিন নাকি ব্রোমোবেঞ্জিন না আয়োডোবেঞ্জিন এরকম তোমার হবে না। বা অন্যভাবে বলতে গেলে বেঞ্জাইল, মানে এটা বেঞ্জাইল দিয়ে বলাটা ঠিক হবে না, এইভাবে বলাই ভালো আর কি। ফ্লোরোবেঞ্জিন বেঞ্জিন নাকি ক্লোরোবেঞ্জিন নাকি ব্রোমোবেঞ্জিন না আয়োডোবেঞ্জিন, তার মতো করে সেটা আসবে। তাহলে বোঝা গেল হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো তুমি একটা হ্যালো অ্যালকেন কনসিডার করলে। হ্যালো অ্যালকেনে যে হ্যালোজেনটা কার্বনের সাথে যুক্ত আছে তার হাইব্রিডাইজেশন কি সেটা আমি জানতে চাই। তো এইভাবে বলছি, একটা কোশ্চেন বলছি, হোয়াট ইজ দ্য hybridization of carbon atom of a haloalkane with which halogen atom is directly attached। তবে এই যেমন মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড বা মিথাইল আয়োডাইড বা মিথাইল ফ্লোরাইড এদের কথাই বলছি। এই হ্যালোজেন এক্সটার যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন হাইব্রিডেশন কি হবে বলতো? sp3 হবে একদম। এটা যে sp3 হবে। হয় না, ওই একই জিনিস যদি তোমার হ্যালো অ্যালকেন না হলে হ্যালো অ্যারিনস হতো, তাহলে কি হবে বলতো? sp2 হবে। হোয়াট ইজ দ্য hybridization of carbon atom of a haloarine with which halogen atom is
ডিরেক্টলি লিঙ্কড, এইটা হয়ে যাবে তোমার sp2। তাহলে এই যে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস, তাহলে হ্যালো অ্যালকেন যখন বললাম তোমার যেটা বললাম তোমার যেটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, সেখানে হাইড্রোজেনটা হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হচ্ছে। আর যখন হ্যালো অ্যারিনস বলছি তখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখানে হাইড্রোজেনটা হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই কার্বনের যে হাইব্রিডাইজেশনটা, এটা হ্যালো অ্যালকেনসের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন, আর হ্যালো অ্যারিনসের ক্ষেত্রে কিন্তু সেটা sp2 হাইব্রিডাইজেশন। এটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবারে এই বিভিন্ন রকমের তোমার হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস পাওয়া যায়। হ্যাঁ, সেগুলো একটুখানি দেখে নিতে হবে। ধরো আমি মানে দু একটা এক্সাম্পল বলি, তাহলে তোমার বুঝতে পারবে। নেক্সট যেটা আমি করছি যে, ধরো আমি জাস্ট একটা কোশ্চেনের মতো করে দিচ্ছি, ডিসকাস ভ্যারিয়াস টাইপস অফ হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশনে প্রথম যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে দেখবে ওই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডস, এরকম তোমার কিছু কিছু নাম আছে, সেগুলো একটুখানি দেখে নিতে হবে। এখানে অবভিয়াসলি তোমার এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে নামগুলো, এইগুলো যে প্রথমেই শুনছো এরকম নয়। জাস্ট আমি তোমাকে কতগুলো এক্সাম্পল বলি। ধরো তুমি এইরকম একটা কম্পাউন্ড বলছো, আর মানে কোন একটা অ্যালকিল গ্রুপ, এখানে আমি ইচ্ছা করি লিঙ্কগুলোকে দেখাচ্ছি। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এইখানে ধরো তোমার এক্স, এটা। আর একটা হচ্ছে দুটো অ্যালকিল গ্রুপ, এখানে এইচ, এখানে আর একটা অ্যালকিল গ্রুপ, আর ধরো এক্স। আর একটা হচ্ছে তোমার 3টি অ্যালকিল গ্রুপ, R1, R2, R3, ধরো এক্স, এটা। তাহলে এই যে 3 রকমের এখানে স্ট্রাকচার আমি এঁকেছি। প্রথমটার ক্ষেত্রে দেখো, হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে, যে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত, এই হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, তার সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত, এই হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, সেখানে 3টা হাইড্রোজেন যুক্ত। ঠিক আছে? তাহলে এই প্রথম যেটা, সেটা হচ্ছে 1 ডিগ্রি, অথবা এখানে বলা যায় প্রাইমারি অ্যালকেল হ্যালাইড, প্রাইমারি অ্যালকেল হ্যালাইড। সেখানটা হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যালকেল হ্যালাইড। আর পরে 3 ডিগ্রি অর টার্সিয়ারি অ্যালকেল হ্যালাইড। দেখো এইখানে একটা পার্টিকুলার টাইপ অফ ক্লাসিফিকেশন, এইখানে প্রত্যেকেই হচ্ছে এক্স এর সঙ্গে কার্বনে, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কার্বনটা, সেই কার্বনটা হচ্ছে তোমার sp3, তার সঙ্গে এক্স এর লিঙ্কেজ থাকছে প্রত্যেক ক্ষেত্রে। হ্যাঁ, sp3 কার্বনের সঙ্গে এক্স এর লিঙ্কেজ থাকছে। তাহলে এখানে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি বা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, মানে বেসিক্যালি 1 ডিগ্রি নামটা কি হয়, যে এক্সটা যে কার্বনের সাথে যুক্ত, সে একটা কার্বনের সাথে যুক্ত আছে। এক্সটা যে কার্বনের সাথে যুক্ত, সে দুটো কার্বনের সাথে যুক্ত আছে। এক্সটা যে কার্বনের সাথে যুক্ত, সে 3টে কার্বনের সাথে যুক্ত আছে। সেই মতো করে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ক্লাসিফিকেশনটা হয়। ঠিক আছে? বোঝা গেল? এটা আচ্ছা, বলো তো, একটা কম্পাউন্ড বলছি, ধরো এই যে কম্পাউন্ডটা, হ্যাঁ, এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড না সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড না টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, বলো তো? এটা সেকেন্ডারি, 2 ডিগ্রি অর সেকেন্ডারি।
এইটা বলো তো, এটা কি হবে? হুম, হ্যাঁ, 1 ডিগ্রি অর প্রাইমারি। এইটা বলো তো, ভালো করে দেখো। একদমই। কারণ এখানে তো ক্লোরিনটা যুক্ত আছে এই কার্বনের সাথে সাথে, সেই কার্বন তো দুটো কার্বনের সাথেই যুক্ত আছে। এইটা। হুম। তাহলে এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এই ক্লাসিফিকেশন গুলো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা অ্যালাইলিক হ্যালাইড, ধরো। আচ্ছা, অ্যালাইলিক হ্যালাইড মানে হচ্ছে তোমার এরকম একটা লিঙ্কেজ থাকতে হবে। ধরো একটা, আমি অ্যালাইলিক পজিশন মানে, ধরো এই সি ডবল বন্ড সি, এখানে সি রইল, মানে সি ডবল বন্ড সি, এবারে এইটার সাথে তোমার এক্স যুক্ত আছে, এবারে সেই মতো করে লিঙ্কেজটা যাওয়াটা যেটা হবে হবে আর কি। এটা এখানে একটা লিঙ্কেজ থাকবে, এখানে তোমার ধরো ওই এই যে পজিশনগুলো, এই যে এইখানে ডাবল বন্ড থাকছে, মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, হ্যাঁ, সেই কার্বনের পাশের কার্বনে একটা ডাবল বন্ড থাকছে আগে, সেগুলোকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ। মানে এই যে এক্স বাদ দিয়ে বাকি যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ আর কি। হ্যাঁ, তাহলে এই ধরনের কম্পাউন্ড গুলো, ধরো আমি একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, এবার এখানে এক্স বা কিছু ধরে নাও, এখানে Cl বা কিছু একটা আমি দিয়েছি, এটা Cl দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ডটা, সেটা কিন্তু একটা অ্যালাইলিক হ্যালাইড বা অ্যালাইলিক ক্লোরাইডের তোমার এক্সাম্পল। যে দেখো, তাহলে অ্যালাইলিক, এই যে গ্রুপটাকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ, মানে তোমার, মানে যেটা এখানে দেখাচ্ছিলাম আর কি, যে তোমার এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে অ্যালাইলিক গ্রুপ। অ্যালাইলিক গ্রুপ, তার সাথে হ্যালোজেনটা তোমার যুক্ত থাকতে হবে আর কি। এইটা, ধরো এরকম একটা কম্পাউন্ডের কথা বলছি, এইখানে ডাবল বন্ড, এইখানে ধরো তোমার এক্স যুক্ত আছে, এইটা ডাবল বন্ড, এইটা মানে মানে বেসিক্যালি হচ্ছে এই যে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, তার পাশের কার্বনের সঙ্গে ডাবল বন্ডটা থাকছে। এটা হলো কিন্তু একটা অ্যালাইলিক হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। এটা এটা হচ্ছে 2 এটা এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক ক্লোরাইড আর কি, অ্যালাইলিক হ্যালাইড বা অ্যাজ এ হোল বলতে পারো তুমি অ্যালাইলিক ক্লোরাইড। আর এইটা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড সি, এখানে Cl হলো, এখানে ধরো CH3, এ ধরো CH3, এটাকে 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। ঠিক আছে, তাহলে অ্যালাইলিক হ্যালাইড বলতে কি বুঝছি, বুঝতে পারছো তো? অ্যালাইলিক পজিশন কোনটাকে বলা হচ্ছে, এই যে গ্রুপটা থাকবে, মানে হ্যালোজেনটা যে মানে মানে বেসিক্যালি যে কার্বনের সাথে যুক্ত, তার পাশের কার্বনটায় হচ্ছে ডাবল বন্ডটা থাকতে হবে। মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনই যদি ডাবল বন্ড থাকে, সেটাকে ভিনাইলিক পজিশন বলে। সেটা আমি পরে আসছি, সেটা অন্য ক্যাটাগরির মধ্যে পড়ছে। কিন্তু হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, মানে এখানেও দেখো, এখানে কিন্তু এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, তার সাথেই কিন্তু তোমার হ্যালোজেনটা যুক্ত থাকছে আগের মতোই। sp3 কার্বনের সাথে হ্যালোজেনটা যুক্ত আছে।
কিন্তু সেই sp3 কার্বনটা সে আবার পাশে একটা sp2 কার্বনের সাথে যুক্ত আছে। তো সেই ধরনের গ্রুপগুলোকে অ্যালাইলিক গ্রুপ বলা হয় এবং সেই করসপন্ডিং হ্যালাইডগুলো হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। আর এটাই যদি অ্যারোমেটিকের ক্ষেত্রে হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে বেঞ্জাইলিক পজিশন, মানে বেঞ্জাইলিক হ্যালাইড। এ ধরো বেঞ্জিন তুমি আঁকলে, এই যে CH2 সেইখানে তো তোমার এক্স থাকে, তাহলে এই যে পুরো গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে বেঞ্জাইলিক গ্রুপ। দেখো এইখানে কিন্তু হ্যালোজেনটা সরাসরি বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত নেই, বেঞ্জিন রিংয়ের সাথে একটা CH2 গ্রুপ বেরিয়ে গেছে সেইখানে, ঠিক আছে। এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। এটা বেঞ্জাইল ক্লোরাইড, ঠিক আছে। এবারে এই যে বেঞ্জাইল ক্লোরাইডের এই যে কার্বনটা, সেখানে একটা হাইড্রোজেন আছে নাকি দুটো হাইড্রোজেন আছে নাকি তিনটা হাইড্রোজেন আছে, সরি মানে দুটোর বেশি থাকতে পারবে না, সরি। এই ধরো এইটা, এইটা তো এক্স মানে ক্লোরিন আর কি, মানে এখানে এখানে ধরো ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এটা সবগুলি হচ্ছে তোমার বেঞ্জাইলিক ক্লোরাইডের এক্সাম্পল। হুম, সবই বেঞ্জাইলিক ক্লোরাইড। এবার প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি, পরেরটা 2 ডিগ্রি, তারটা 3 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা। তবে নাম টামগুলো যখন করবো তখন আইপ্যাক নাম টাম একটু পরেই আসবো আর কি, তখন তার মতো করে আলাদা আসবে। আচ্ছা, আর একটা ধরো এই অ্যালাইলিকের মতো ওখানে ডাবল বন্ড না থাকে, যে ট্রিপল বন্ড থাকতো, তাহলে প্রোপাইজাইল, অ্যালাইলিক, তারপরে হচ্ছে তোমার প্রোপারজাইল, মানে PRO হবে একটা, PROPARGYL, প্রোপারজাইল হ্যালাইড। আচ্ছা, প্রোপারজাইল হ্যালাইডে কিরকম দেখো, এই ধরো একটা ক্লোরিন তুমি নিলে, এখানে CH2 রইলো, এবারে এই যে মানে এই CH2 করে যে কার্বনের সাথে যুক্ত আছে সেইটা হচ্ছে তোমার ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। তো এটা মানে CH ট্রিপল বন্ড CH2, তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে প্রোপাইজাইল গ্রুপ, এটা প্রোপাইজাইল গ্রুপ। এই যে করসপন্ডিং কম্পাউন্ডটা সেটা হচ্ছে প্রোপারজাইল ক্লোরাইড, প্রোপারজাইল ক্লোরাইড। এবারে এইখানে এটা 1 ডিগ্রি, এবারে এইখানে যে ক্লোরিনটার যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে দুটো হাইড্রোজেন আছে, সেগুলো তুমি প্রতিস্থাপিত করতে পারো। এখানে H, এখানে তুমি CH3 দিলে, এখানে Cl করতে পারো, অথবা CH ট্রিপল বন্ড C CH3 Cl করতে পারো। তাহলে এক্ষেত্রেও কিন্তু যে কার্বনের সাথে তোমার হ্যালোজেনটা যুক্ত আছে সেই কার্বনটা কিন্তু sp3 হাইব্রিডাইজ। এখানেও তাই, এখানেও দেখো যে কার্বনের সাথে হ্যালোজেনটা যুক্ত আছে সেটা কিন্তু তোমার sp3 হাইব্রিডাইজ। এগুলো সব sp3 হাইব্রিডাইজ কার্বনের সাথে যুক্ত করে কি দেখাচ্ছে, ঠিক আছে। আর এবারে কতগুলো এক্সাম্পল দেখাচ্ছি যেখানে কিন্তু হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা sp3 নয়, sp2। তার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ভিনাইল হ্যালাইড, যেগুলো তাহলে ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড হচ্ছে এই ধরনের, ধরো CH2 ডবল বন্ড CH, এই যে Cl, তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে তোমার ভিনাইল গ্রুপ। তাহলে অ্যালাইল গ্রুপ হলে তোমার CH2 ডবল বন্ড CH এই গ্রুপটা, আর ভিনাইল গ্রুপ হলে CH2 ডবল বন্ড CH, একদম সরাসরি। তাহলে এক্ষেত্রে ক্লোরিনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজ,
এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভিনাইল গ্রুপ। এবার এই হাইড্রোজেনটা হয়তো অন্য কাউকে দিয়ে রিপ্লেস হতে পারে, সেগুলো হতে পারে। হ্যাঁ, মানে এরকমও হতে পারে, ধরো CH3 ডবল বন্ড CH2 Cl, এরকম হতে পারে। প্রথমটা 1 ডিগ্রি, তারপর এটা 2 ডিগ্রি। আচ্ছা, এবারে সরাসরি বেঞ্জিন রিং এর সাথে যুক্ত থাকতে পারে, সেটাও sp2। ধরো একদম ধরো এইখানে তোমার এক্স আছে বা Cl আছে, এগুলো এইখানে যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে sp2। এই প্রত্যেকটা ক্ষেত্রে এইটা বা এটা হচ্ছে sp2, ঠিক আছে? এটাকে তুমি অ্যারাইল বলতে পারো, অ্যারাইল হ্যালাইড। হ্যাঁ, বলো। 3 ডিগ্রি পসিবল হবে না, মানে মানে যেটা হচ্ছে তোমার এখানে ডাবল মান থেকে যাচ্ছে না, তাহলে ক্লোরিনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত হতে পারে। এইটা 1 ডিগ্রি হলো, এটা তোমার 2 ডিগ্রি হলো, আর 3 ডিগ্রি হওয়ার স্কোপ নেই। মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে সেটা তোমায় দেখতে হবে। তাহলে এখানে ক্লোরিনটা এই কার্বনের সাথে যখন যুক্ত থেকে যায়, এখানে ডাবল বন্ড থেকে যাওয়ার জন্য তার আর দুটো কার্বনের সাথে যুক্ত হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না, সেখানে তার 1 ডিগ্রি আর 2 ডিগ্রি, এই দুটোই পসিবল। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, আর একটা দেখো, ধরো এই একটা কম্পাউন্ডের কথা বলছি, সি কোনটা, আচ্ছা অ্যারাইল হ্যালাইডটা কিছুই না, একদম জাস্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা আছে একদম কনজুগেশনে থাকে, এটা এটা হচ্ছে তোমার sp2 কার্বন। সেখানে তো বেঞ্জিনের সঙ্গে ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন এগুলো যখন তুমি কনসিডার করছো, হ্যাঁ, মানে ধরো হয়তো এটা ডাইহ্যালো কম্পাউন্ড না হয়ে তোমার হয়তো মানে এই অর্থ ডাইক্লোরোবেঞ্জিনও হতে পারে, তাহলে এইগুলো সব যে যে ক্লোরিনগুলো যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজ। এটা অ্যারাইল গ্রুপ বলা হয়, ফিনাইল গ্রুপ যেমন ধরো অ্যারাইল গ্রুপ, তাহলে অ্যারাইল গ্রুপে একটা হাইড্রোজেন তোমার হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলো। আচ্ছা, এমন হতে পারে ধরো যে তোমার এই এরকম একটা এইটা কনসিডার করছি, অথবা ট্রিপল বন্ড সি, এদিকে ক্লোরিন, এগুলো যখন কম্পেয়ার করছি, এক্ষেত্রে এই কার্বন কিন্তু এসপি কার্বন, মানে এই এসপি কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকে, তার একটা এক্সাম্পল এখানে আমি দিয়ে রাখলাম আর কি, এইটা। বা এরকমও হতে পারে তোমার ধরো CH3 ট্রিপল বন্ড Cl। এই যে কম্পাউন্ডগুলো এখানে ক্লোরিনটা যুক্ত আছে যে কার্বনের সাথে, সে কার্বনটা sp হাইব্রিডাইজ। এই দুটোর ক্ষেত্রে হচ্ছে, মানে তুমি যদি ক্যাটাগরিক্যালি ভাগ করো তাহলে এইখান থেকে অনওয়ার্ড যেটা, সেক্ষেত্রে sp2 কার্বন, sp2 কার্বনের সাথে তোমার হ্যালোজেনের লিঙ্কেজ। এইটার ক্ষেত্রে হচ্ছে sp কার্বনের সাথে হ্যালোজেনের লিঙ্কেজ। আর এর আগে যে কটা এক্সাম্পল দিয়েছি একদম এইখান থেকে শুরু করে আর কি, সবকটাই হচ্ছে তোমার sp3 কার্বনের সাথে হ্যালোজেনের লিঙ্কেজ। এই প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে তোমার sp3 কার্বনের সাথে তোমার হ্যালোজেনের লিঙ্কেজ প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এমনি দেখো তোমার হয়তো ক্লাসিফিকেশন আর পড়ছে না, ওই হয়তো MCQ দিয়ে দিল, বললো কোনটা 1 ডিগ্রি বলো, কোনটা 2 ডিগ্রি বলো, হ্যাঁ, বা এর মধ্যে কোনটা ভিনাইল ক্লোরাইড, বা এর মধ্যে কোনটা অ্যালাইলিক ক্লোরাইড, হ্যাঁ, সেগুলো ভেরিয়াস টাইপের এক্সাম্পলগুলো আমি এখানে যে ডিসকাস করলাম। অর্থাৎ তাহলে MCQ যদি দেখো বা এমনি ছোটখাটো কোশ্চেন যেগুলো পড়ে, সেখানে কি তোমার বলবে যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনসের ক্লাসিফিকেশনটাকে লেখো, সেগুলো দরকার নেই, জাস্ট কিছু এক্সাম্পল বলা হলো, কিছু কম্পাউন্ড চেনা হলো, এটাই যা। তার সঙ্গে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের হাইব্রিডাইজেশন তোমাকে একটুখানি ঠিকঠাক করে বুঝতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে এ পর্যন্ত? আচ্ছা, চলো। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা আমাদের সিলেবাসে আছে দেখলাম, সেখানে হচ্ছে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যালিনসের নোমেনক্লেচার তোমাকে জানতে হবে। হ্যাঁ, সিলেবাসে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে নোমেনক্লেচার।
দেখো, নোমেনক্লেচার আমরা যখন ওই একদম ইয়েতে ওই অর্গানিকটা যখন শুরু করেছিলাম, তখন কিন্তু আমরা খুব এক্সটেন্সিভলি অনেকগুলো ক্লাস ধরে নোমেনক্লেচারটা বলেছিলাম। ঠিক আছে? সেই জন্য এখানে নোমেনক্লেচারটা এই যে প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখবে আলাদা করে নোমেনক্লেচার গুলো বলা আছে, কিন্তু নোমেনক্লেচার তো আমরা প্রথমে খুব ডিটেলে বলে দিয়েছি। তাহলে নোমেনক্লেচার নতুন করে কিছু মানে তোমার সকল শেখানোর নেই আর কি। এবারে তোমার নিয়মগুলো মাথায় আছে কিনা সেটা এখানে ঝালিয়ে নেওয়া। তাহলে আমি তোমাকে জাস্ট কতগুলো এক্সাম্পল করতে দিই, তোমরাই তার উত্তর বলবে। তাহলে প্রথমে হচ্ছে আমি কিছু কম্পাউন্ডের স্ট্রাকচার রেখে দেবো, তার আইপাক নাম তোমায় বলতে হবে। আবার উল্টো দিকে কিছু কম্পাউন্ড, তার আইপাক নাম বা কখনো কখনো কমন নাম বলবো, তার করসপন্ডিং স্ট্রাকচারটা কি হবে তোমাকে বলতে হবে। এটা এক্সাম্পলের মতো করে জাস্ট করা যাক। তাহলে আমি কোশ্চেন হিসেবেই লিখছি, তো নম্বর কোশ্চেন হবে, ধরো 5 হিসেবেই লিখছি। Write down the IUPAC names of the following compound. একটা খুব সিম্পল জায়গা থেকে শুরু করি। ধরো CH2 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 বিয়া, বলো এর নাম বলো। সোহন এসছিস? সোহন? হ্যাঁ, এইটা হ্যাঁ, সোহন তো আইপ্যাক নোমেনক্লেচার খুব ভালো করতে পারিস, বল এর নাম কি হবে? হুম, ব্রোমোপ্রোপেন। তো রেজাল্ট এত খারাপ হয়েছে কেন সোহন? কি কারণ কি বুঝছিস? পড়াশোনা একদম হচ্ছে না? প্র্যাকটিস এবারে, এবারে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবারে পরীক্ষাগুলো তুই দীপ তোরা হচ্ছে বাড়িতে এসে দিবি। হ্যাঁ, এ করে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা দিবি। আমি সিলেবাস বলে দেবো, তাহলে পুরনো জিনিসের রিভিশনটা হয়ে যাবে আর নতুন জিনিসের পরীক্ষা। সামনে শুক্রবারে আমি বলেইছিলাম যে সামনে শুক্রবারে টেস্ট হবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তারা শুধু এমসিকিউ টেস্টটা দেবে, ওই লিকুইড স্টেট বা সলিউশনের ফুল পেপারটা। হ্যাঁ, আর যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের, তারা হচ্ছে দুটো পরীক্ষা দেবে। হ্যাঁ, একই সাথে পরপর করে দুটো পরীক্ষা দেবে। একটা হচ্ছে ওই 45টা এমসিকিউ 180 নম্বরের, সেই টেস্টটাও দেবে। আর তার সঙ্গে সঙ্গে একটা সাবজেক্টিভ টেস্টও দেবে, যেখানে নিউমেরিক্যাল প্রবলেম সব থাকবে। তবে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি, সেখানে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম কোষে টোষে দেওয়া আছে সেগুলোকে ভালো করে করে নাও, বইটা লাইন ধরে ধরে পড়ে নাও। এনসিআরটির বইটা লাইন ধরে ধরে প্রত্যেকের জন্য আমি পড়ে পড়ে রেডি করে ফেলতে বলছি। ঠিক আছে? সামনের শুক্রবারে আমরা পরীক্ষা নিয়ে ওই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ঠিক আছে? আচ্ছা। আর দ্বীপের রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ। তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো। সোহন, তোর বন্ধু সোহনের পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে কেন? সোহন লেখাপড়া কম করছিস? হুম? 11টা? ও মানে তো এটা কি ইম্পর্টেন্ট আদৌ? মানে 11-এর নম্বরটা ইম্পর্টেন্ট নয় তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবারে কিন্তু একদম আদা জল খেয়ে লাগতে হবে দীপ ভাই। ঠিক আছে? এটা মান সম্মানের ব্যাপার, এটা শোন, পুরো জ্বালিয়ে দিতে হবে, বুঝেছিস তো? 100% মার্কস পেতে হবে। হ্যাঁ, এটা প্রচুর পর। তো চলো, এইটা আমরা পড়ি। আচ্ছা বলো, দীপ বল এর নাম বল, এটা আইপ্যাক নাম বল। আচ্ছা, 2-ফ্লোরোপ্রোপেন। এইটা বলো, এটা কে বলবে? এটা কে বলবে বলো? অনর্ঘ, তাই তো? তোর নাম কি যেন? হ্যাঁ, অনর্ঘ বল।
তাহলে আচ্ছা দেখো, এবারে এইটা একটু নিয়মগুলো বোঝার চেষ্টা করো। দেখো আগের গুলো তো ঠিক আছে, মানে একটা টার্মিনাল জায়গা থেকে তোমার নাম্বারিংটাকে করতে হবে ভাই, অটোমেটিক্যালি এখানে 1 নম্বর নাম্বারিং, এখানে 2 নম্বর নাম্বার, এখানে 3 নম্বর নাম্বার তুমি দিতেও পারো নাও পারো। কারণ একটা যদি ব্রোমিন, দাঁড়া আমি বলছি, মানে এই প্রথমটা দেখো নাম্বারিং করলে কি না করলে কিছু এসে গেল না। হ্যাঁ, কারণ এক্ষেত্রে মানে মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু বলে দেওয়া উচিত ছিল নাম্বারিং করলে। মানে এমনি যদি ব্রোমোপ্রোপেন বলো, হ্যাঁ ব্রোমোপ্রোপেন বলতে তোমার ওয়ান ব্রোমোপ্রোপেনটাই বোঝানো হয়, কিন্তু এখানে ব্রোমিনটা, এই যে যখন দুটো কম্পাউন্ড আমি কম্পেয়ার করছি, যে ব্রোমিনটা এই দুটো টার্মিনাল কার্বনে যুক্ত আছে নাকি মাঝের কার্বনে যুক্ত আছে, সেটা তো ম্যাটার করে বলে ওই জন্যে শোভনের প্রথমটা লেখা উচিত ছিল ওয়ান ব্রোমোপ্রোপেন। নর্মালি ব্রোমোপ্রোপেন বললে বোঝা গেছে প্রোপেনের সঙ্গে একটা ব্রোমিন যুক্ত আছে, সেটা কোথায় যুক্ত আছে, 1 নম্বর কার্বনে, মানে 1 নম্বর 3 নম্বরে নাকি 2 নম্বরে, 1 নম্বর 3 নম্বরটা একই ইকুইভ্যালেন্ট এইটা। তাহলে পরেরটা যখন আমি ধর এখানে আমি ক্লোরিন দিয়ে দিয়েছি, দেখে যদি ব্রোমিন দিতাম তাহলে যে 2 ব্রোমোপ্রোপেন 1 ব্রোমোপ্রোপেন তফাৎ করতে হবে। তাহলে ওই জন্য পরেরটা 1 2 3 যখন নাম্বারিং করলাম সেটা হয়ে গেল 2 ক্লোরোপ্রোপেন, এই পর্যন্ত ঠিক আছে। আর এবার পরেরটা দেখো, পরেরটা তুমি যখন করবে তোমার এক্ষেত্রে লংগেস্ট চেনটা যখন তুমি ইনক্লুড করছো, লংগেস্ট চেনটা ইনক্লুড করার সময় তোমাকে 3টে কার্বনের বেশি তুমি লংগেস্ট চেন ইনক্লুড করতে পারছো না, তাই তো? 3টে কার্বনের বেশি কিন্তু তোমার পক্ষে লংগেস্ট চেন ইনক্লুড করা সম্ভব হচ্ছে না, কারণ যেটাই করো তুমি একই চেনের মধ্যে 4জনকে কোনো রকম ভাবে নিয়ে চলে আসতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এবারে আমি যখন নাম্বারিংটাকে করছি, ক্লোরিন যে গ্রুপটা আছে সেইটা শুরু হচ্ছে সি দিয়ে, আর মিথাইল গ্রুপটা শুরু হচ্ছে এম দিয়ে। তাহলে এবারে যখন মোর দ্যান ওয়ান সাবস্টিটুয়েন্ট থাকে, অ্যালফাবেটিক্যালি দেখতে হয়, ক্লোরিনের সি আগে আসে দেন মিথাইলের এম, সেখানে ক্লোরিন বেসিক্যালি গুরুত্ব পেয়ে গেল, সেখানে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়ে যাচ্ছে। এইভাবে নাম্বারিংটা হলো, উল্টো দিকে নয়। মানে ক্লোরিন যে সাবস্টিটুয়েন্টটা, মানে এখানে তো বাকিটা হাইড্রোকার্বন, বাকি তো ক্লোরিনটা সাবস্টিটুয়েন্ট, সেখানে সেখানে নাম্বারিং 1 পড়লো। আর এবার নাম যখন করবো সেটা অ্যালফাবেটিক্যালি হবে, সেই জন্য প্রথমে হচ্ছে ওয়ান, 1 নম্বরে ক্লোরো আছে, 1 নম্বর 1 ক্লোরো, 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে 2 মিথাইল, তারপরে প্রোপেন। এবার তুই যেটা বলছিলি না, কি একটা অন্য একটা বলছিলি রে মৌলিকা, হ্যাঁ তাহলে এখানে দেখো, এখানে যে নামটা হচ্ছে, সে নামটা মাথায় রাখার সময় অ্যালফাবেটিক্যালি তোমাকে ভাবতে হবে। যখন তুমি নাম্বারিংটা করে ফেলার পরে, নাম্বারিং তো ক্লোরিন দিয়ে স্টার্ট করতে হবে, কারণ যখন বাকিটা তো পুরোটাই হাইড্রোকার্বন, সেখানে অন্য যদি কোনো একটা হেটেরোঅ্যাটম থাকে বা কোনো একটা সাবস্টিটিউট থাকে, সেখান থেকে নাম্বারিংটা স্টার্ট হয়ে গেল। এবার নামটা যখন বলবো আমি, কোনটা আগে বলবো আর কি, 2 মিথাইল আগে বলবো নাকি 1 ক্লোরো আগে বলবো, সেটা পুরোটাই আসবে হচ্ছে অ্যালফাবেটিক্যালি ক্লোরিন যেহেতু মিথাইলের এম এর আগে আসে, সেখানে এরকম ভাবেই তোমায় বলতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আচ্ছা এইটা বলো তো দেখি, CH3 CH2 CH, এটা হলো Cl, আমি এইভাবে ধরো ভেঙেই লেখাচ্ছি। এটার নাম কি হবে বলো, মৌলিকই বল। এর আইপ্যাক নাম কি হবে? হুম, তোর আইপ্যাক নাম কি, তোর এখানে অসুবিধা আছে নাকি, ঠিক করে বলো। সোহম বল। হ্যাঁ, বুঝতে পারলি তফাৎটা? আচ্ছা আরেকটা বলো তো দেখি, CH3 CH, এখানে একটা CH, এখানে একটা Cl, বলো এইটার নাম কি হবে বলো। আচ্ছা একই কার্বনে
দুটো কোরিন যদি যুক্ত থাকে এগুলোকে সব জেম ডাইহ্যালাইড বলে, এগুলোকে জেম বলে, জেম ডাইহ্যালাইড। আর যখন দুটো পাশাপাশি কার্বনে দুটো হ্যালোজেন যুক্ত থাকবে তখন ভিস ডাইহ্যালাইড বলা হয় এটাকে, ভিসিনাল, ভিস ডাইহ্যালাইড। এটা জেনারেল নামের মধ্যে পড়ে আর কি। তাহলে জেম এবং ভিস, তাহলে এইটার আইউপ্যাক নাম কি হবে? 1 2 3 1, 2 ডাইক্লোরোপ্রোপেন, 1, 2 ডাইক্লোরোপ্রোপেন। অর্পণ বল, ধর এখানে আমি ব্রোমিন দিয়ে বলছি, এখানে বিআর আছে, এর নাম কি হবে আইউপ্যাক নাম? অর্পণ বলতো, আমি যাকে জিজ্ঞেস করবো সে বল। ব্রোমিন। অর্পণ আছিস? বল এর নাম কি হবে? ওয়ান কমা টু, ঠিক করে বল। ডাই, হ্যাঁ। আরে জেনারেল নাম কি বলতো? জেনারেল নাম কি? সাধারণ নামটা কি? অর্থো ডাইমোমোবেনজিন, হ্যাঁ। মানে পাশাপাশি পাশাপাশি দুটো কার্বনে যদি ব্রোমিন গুলো থাকে তাহলে অর্থ পজিশন বলা হয় এইটা। আর একটা গ্যাপ দিয়ে যদি হয়, এখানে ধরো বিআর আছে, এখানে বিআর আছে, তার জেনারেল নামটা হচ্ছে মেটা ডাইমোমোবেনজিন। আইউপ্যাক নাম কি? 1 2 3, তাই তো? 1 3 ডাইমোমোবেনজিন। এখানে বিআর, এখানে বিআর থাকে, তার জেনারেল নামটা কি? প্যারা ডাইমোমোবেনজিন। এর আইউপ্যাক নাম তাহলে কি হবে? 1 4 ডাইমোমোবেনজিন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এই নামটা কি হবে বলতো দেখি? বিয়ার, 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 বল কে বলবি বল, এর নাম কি? হ্যাঁ, এখানে 3টে কার্বন আছে না, মেটা বললে তো। হ্যাঁ বলো। 1 3 5 ট্রাইব্রোমোবেনজিন, হ্যাঁ। 3টে আছে না, 1 3 5 ট্রাইব্রোমোবেনজিন। ঠিক আছে। হ্যাঁ 3টে ব্রোমিন থাকলে তো ট্রাইব্রোমো বলতে হবে তো। 1 3 5 ট্রাইব্রোমোবেনজিন। আর এমনি যদি কমন নাম বলো তাহলে এটাকে সিমেট্রিক্যাল ট্রাইমোবেনজিন, এটাকে যদি কমন নাম বলো তাহলে সিম, হ্যাঁ, মানে সিমেট্রিক্যাল 1 3 5 সিমেট্রিক্যাল বলে, মানে যেখান থেকে কিছু নাম্বারিং তুমি করতে পারো না, মানে সিমেট্রিক্যাল। এটা হচ্ছে কমন নাম। আর আইউপ্যাক নাম করলে 1 3 5 ট্রাইমোবেনজিন। ঠিক আছে। এক মিনিট।
আচ্ছা এইটা বলো তো দেখি। আর এইটা একটা বলে না, তারপরে বলছি। এটা 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 বলো তো, আইপ্যাক নাম। একটু ঠিক করে বলো। টু ব্রোমো, টু মিথাইল। মৌলিকের আইপ্যাক নোমেনক্লেচার গুলোতে গন্ডগোল আছে কিন্তু। হ্যাঁ, আইপ্যাক নোমেনক্লেচারটা একটুখানি, এটা কিন্তু সবেতেই লাগবে, ওইটা একটুখানি ভালো করে করে নাও। হুম, ঠিক আছে। আচ্ছা এইটার নাম বলো। এটার জেনারেল নামটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, জানো তুমি? এটা জেনারেল নামটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে আইপ্যাক নামটা কি হবে? বল, কে বলবি? সত্যজিৎ বল। সত্যজিৎ আছিস? হ্যাঁ, এটা আইপ্যাক নাম বল। অন করো। হুম, ঠিক করে দেখো। ইথাইল টিথাইল গ্রুপ কোথায়? নাই তো। হ্যাঁ বল। হ্যাঁ, ওয়ান ক্লোরো ইথিন। ওয়ানটা না বললেও হতো, কেন এখানে তো দুটো পজিশন ইকুইভ্যালেন্ট, এখানে নাম্বারিংটা না দিলেও হবে। ক্লোরো ইথিন, এটা তো আইপ্যাক নাম তো ইথিন হতো না এটা। তারা ডাবল বন আছে, CH2 CH2। এবারে একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরোইথিন। ক্লোরোইথিন, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আচ্ছা ধরো এইটা তাহলে কি হবে? এটা হচ্ছে তোমার ওই জানো, অ্যালাইল ক্লোরাইড। এটা এটা কমন নামটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইড। তার আইপ্যাক নাম কি হবে বলো? কে বলো? মৃণাল বল। ঠিক করে দেখো, ভুল হয়েছে। হ্যাঁ বল সোহন। এক্স্যাক্টলি। আরে সব সময় তো ডাবল বন্ড প্রায়োরিটি পাবে এখানে। ডাবল বন্ড যদি প্রায়োরিটি পায়, তার নাম্বারিং তেমন ভাবে করতে হবে যে ডাবল বন্ডে কম নাম্বারিং পড়ে, তাহলে এইটা প্রথমে নাম্বারিং পড়বে, তারপরে এইটা। তাহলে কি হলো? থ্রি ক্লোরো। এবারে দেখো থ্রি ক্লোরো। এবারে ডাবল বন্ডটা এই পার্টিকুলার কেসে যখন তুমি করছো, তখন হচ্ছে তুমি ডাবল বন্ডটা যেখানেই দাও না কেন, এই একই সিচুয়েশন আর কি। হ্যাঁ, তাহলে থ্রি ক্লোরো হলো, আর তার সঙ্গে বাকি নামটা হচ্ছে প্রোপিন। মানে ওয়ান, মানে প্রোপ ওয়ান ইন বা প্রোপিন বললে একই মানে। প্রোপিন অথবা থ্রি ক্লোরো প্রোপ ওয়ান ইন। ঠিক আছে, এটা। আচ্ছা এইটা কি হবে বলো তো দেখি। CH3, এখানে ধরে তোমার Cl। বলো এটা কি হবে? এর জেনারেল নামটা কি? অর্থোক্লোরোটলুইন। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল নামটা। ঠিক আছে, এবার আইপ্যাক নাম বলো।
হ্যাঁ বলো কি বলছো? 1 ক্লোরো 2 মিথাইল বেনজিন, হ্যাঁ এটা বলতে পারো। কিন্তু এর থেকে আরো পপুলার যেটা নাম, যে ওভারঅল মলিকুলটা টলুইন বলে, এটাকে টলুইন বলে, তা জাস্ট তুমি শুধু এই জাস্ট 2 ক্লোরো টলুইন বললেও একই মানে হবে। এটা অ্যাকচুয়ালি নামটা, এই যে যখন বেনজিন দিকে CH3 গ্রুপ থাকে, তাতে তোমার একটা মিথাইল বেনজিন যেমন বলছে, সেটাকে টলুইনও বলা যায়। আর তখন আর 1 মিথাইলে বলার দরকার নেই, মানে এই যে পুরো জিনিসটা, এইটা হচ্ছে টলুইন, এই এই পুরো জিনিসটা হচ্ছে টলুইন আর কি। ঠিক আছে, তো মানে এখানে এইচ থাকলে টলুইন হতো। এবারে তার এই CH3 গ্রুপটা এখানে প্রায়োরিটি পেয়েছে। এইখানে হচ্ছে যখন তুমি টলুইনের নাম করছো, এখানে মানে CH3 থেকে 2 নম্বর পজিশনে কিন্তু ক্লোরিনটা যুক্ত আছে, কিন্তু এটা সময় সময় 2 ক্লোরো টলুইনও বলা হয়। হ্যাঁ, কোনটা? না 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 না, বেনজিন রিংটাকে যদি তুমি মেন গ্রুপটাকে ধরো, তাহলে সিএল আছে আর CH3 আছে। এইখানে সিএল এর প্রায়োরিটি আগে দেন CH3 গ্রুপ। যেমন দেখো এইখানে মনে আছে আর একটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমি বললাম যে এইখানে যখন তুমি যেটা বলছিলে, এই যে কম্পাউন্ডটা দেখো, এই যে 1 নম্বর পজিশনে ক্লোরিন আছে, 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে, তোমাকে প্রায়োরিটিতে হচ্ছে ক্লোরিনকে আগে দিতে হয়েছে। ঠিক আছে, তাহলে এখানেও তাই, যদি বেনজিনটাকে তুমি মূল গ্রুপ ধরো, তাহলে এই যে ক্লোরিনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, সেখানে ক্লোরিনটা হবে 1 নম্বর, মিথাইলটা হবে 2 নম্বর। আর যদি পুরো টলিনটাকে অ্যাজ এ হোল হাইড্রোকার্বনটাকে ধরো, তাহলে তার এই মিথাইল গ্রুপের রেসপেক্টে কত নম্বর পজিশনে ক্লোরিনটা আছে, সেই মতো করে হচ্ছে 2 ক্লোরো টলুইন। এটাকে 2 ক্লোরো টলুইনও বলতে পারো, অথবা 1 ক্লোরো 2 মিথাইল বেনজিনও বলতে পারো। হ্যাঁ, 2 ক্লোরো টলুইনও বলতে পারো, বা 1 ক্লোর 2 মিথাইল বেনজিন, সেটাও তুমি বলতে পারো। আচ্ছা, এইটা বলো তো দেখি, যেখানে মেন রিং এ আমি দিচ্ছি না, জাস্ট যেটা বেনজাইল ক্লোরাইড আর কি, এইটা, এটা জেনারেল নামটা তুমি জানো, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এর আইউপ্যাক নাম কি হবে? বলো এর আইউপ্যাক নাম কি? হুম? দেখো এইখানে এই যে বেনজিন রিং এর একটা হাইড্রোজেন চলে গিয়ে যে গ্রুপটা পড়ে থাকে, তাকে ফিনাইল গ্রুপ বলা হয়। এইটা হচ্ছে ফিনাইল গ্রুপ, এই যে গ্রুপটা, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ। আর এটা হচ্ছে ক্লোরাইড গ্রুপ। তার মানে হচ্ছে কি, যে মিথেন, সেখানে দুটো সাবস্টিটুয়েন্ট আছে, একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে ফিনাইল। আর অ্যালফাবেটিক্যালি পি এর আগে যেহেতু সি আসে, সেখানে এটাকে বলা হবে ক্লোরোফিনাইল মিথেন। ক্লোরোফিনাইল, দেখি ক্লোরোফিনাইল মিথেন। ঠিক আছে, সেটা ক্লোরোফিনাইল মিথেন। আচ্ছা এইটা বলো তো কি হবে? CH2 Cl, সরি, CH3 Cl, CH2 Cl2, CaCl3, CCl4। বলো এর পরপর কি নাম হবে বলো তো, আইউপ্যাক নামগুলো। এটা খুব কমন, নামটা খুব বিখ্যাত, এটা ক্লোরোফর্ম, এটা কমন নাম। এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কমন নাম। কমন নামগুলো এই দুজনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বলে আমি জাস্ট বলে রাখলাম। এবারে বলো, এই যে তিনটে কম্পাউন্ড, চারটে কম্পাউন্ড তো আইউপ্যাক নামগুলো বলো তো দেখি। প্রথম একটা ক্লোরোমিথেন, তারপর একটা ডাইক্লোরোমিথেন একদম, তারপর একটা ট্রাইক্লোরোমিথেন, তারপর একটা টেট্রাক্লোরোমিথেন। খুব ইজি ব্যাপার আর কি, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা।
এক মিনিট। এই কম্পাউন্ডটার নাম বলো। মৃণাল বলবি এটা। মৃণাল। মৃণাল চুপচাপ হয়ে গেছে। মৃণাল বলো, এটার নাম বলো। হ্যাঁ 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 হ্যাঁ। এই মৃণাল আছিস তো? বল। হলো না, হলো না, একটু ভেবে দেখ। 5টা কার্বন ঠিক চুজ করেছি, এবার নাম্বারিংটা একটু খেয়াল করে দেখ। দাঁড়া, মৃণালি ভাব একটুখানি। দাঁড়া, মৃণাল একটু ভাবু। দেখো, ডাবল বন্ডে তো প্রায়োরিটি দিতে হবে, তাহলে নাম্বারিংটা এখান থেকে শুরু করতে হবে না। 1 2 3 4 5। তুমি এইখান থেকে নাম্বারিং করলে কি হচ্ছে, ডাবল বন্ডে 4 নম্বরটা পাচ্ছে, মানে 1 2 3 নম্বর এ পেতে হবে এদিক দিয়ে গেলে। আর এদিক দিয়ে গেলে কি হচ্ছে, ডাবল বন্ডে 2 নম্বর নাম্বারিংটা আছে, তাহলে সেটা আগে বলতে হবে না। তাহলে 4 নম্বরে ব্রোমো, 4 ব্রোমো, পেন 2 ইন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এইটা বলতো দেখি। এটা বল, এটা মৃণালী বল। এটা বল, ভয়ের কিছু নেই, বল। বাকিটা মনে মনে ভেবে রাখ। তাহলে 1 2 3 4, এই তো নাম্বারিং নাকি? কেন নাম্বারিংটা কি করেছে? তো তো ডাবল বন্ডে তো প্রথম নাম্বারিং চলে আসবে না, টার্মিনাল ডাবল বন্ড তো। বুঝতে পেরেছিস? তাহলে 3 নম্বরে ব্রোমো, 3 ব্রোমো, মিথাইল গ্রুপটা 2 নম্বরে, 2 মিথাইল, বিউট 1 ইন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা বলতো দেখি। লম্বা করে দাঁড়া 1 মিনিট। দেখি একই করে ফেললাম। না, আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ, কি কোশ্চেন তোর বল।
না, ওটা তো যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে লিখতে হবে। মানে ধর ডাবল বন্ডে এক অবশ্যই তো দুটো কার্বন জুড়ে যেহেতু ডাবল বন্ড, তাহলে দুটো নাম্বারিং থাকবে 3 4 বা 2 3 বা 1 2। তাহলে যেখান থেকে স্টার্ট সেইটা দিয়ে নাম্বারিংটা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সবসময় তাই। বলো এইটার নাম বলো। এই বল, মৃণালী বল। তাহলে নাম্বারিংটা কোথা থেকে করেছিস? এখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে 4 নম্বরে ব্রোমো, ঠিক আছে। 3 নম্বরে মিথাইল পেন্ড টু ইন, ঠিক আছে। আর একটা বলছি, আর এখানে কার্বনগুলো দেখাচ্ছি না, দাঁড়া, আগের মতো করি না। বলো এর নাম বলো, সত্য বল এটার নাম। সত্য বল, এর নাম কি হবে? হ্যালো, শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, সত্য শুনতে পাচ্ছি। আচ্ছা, নাম্বারিংটা তাহলে এখান থেকে, তাই তো? হ্যাঁ, 4 ব্রোমো, 4 ব্রোমো, হ্যাঁ, বিউট টু ইন, ঠিক আছে। 4 ব্রোমো, বিউট, না একটা মিথাইল গ্রুপটা তো বললি না, মিথাইলের এই যে, হ্যাঁ, এই যে 3 নম্বরে মিথাইল আছে না একটা, এই যে এখানে সিমিথাইল বিউট টু ইন, বুঝতে পেরেছিস? CH3, এইচ ধরো, এই এইচ, এই এই এই, বিআর, এইচ এইচ। বলো এটার নাম বলো। এটা অর্পণ বল তো, অর্পণ বল। তাহলে এখান থেকে নাম্বারিং 1 2 3 4, হ্যাঁ বলো। 4 ব্রোমো, বিউট 1 ইন, ঠিক আছে। হ্যাঁ, টুইন, ও আচ্ছা, কি লিখেছে টুইন? হ্যাঁ, টুইন টুইন, 1 ইন না, টুইন। 2 নম্বরে না, ডবল পয়েন্টটা।
আর আরেকটা বলো তো। এটা বলো। এটা কি হবে? হুম। মানে যে নাম্বারিং 1 2 3 কি বলবো, টু মিথাইল ওই প্রোপোয়ানিন বা প্রোপোয়ানিন, ঠিক আছে। ঠিক আছে, হলো। তো দেখো তাহলে আমি কিছুই নাম, বেশ কিছু কম্পাউন্ড, তাদের নামটাকে লিখলাম। আচ্ছা, এবারে আমি বেশ কিছু কম্পাউন্ড বলবো, যে কম্পাউন্ডের তোমাকে স্ট্রাকচারটাকে আঁকতে হবে। আচ্ছা, এবারে আমাকে হেল্প করে করে না হয় স্ট্রাকচারটাকে না আমরা আঁকবো আর কি। যে তোমার, আমি তো এটা যেমন মুখে বলে দিতে পারছি রে, স্ট্রাকচারটা তার মুখে বলতে পারবে না, কিন্তু আমি যেটা আঁকছি সেটা ঠিক আঁকছি কিনা সেগুলো তুমি বলতে পারবে। তাহলে নেক্সট যে কোশ্চেনটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে, 7 নম্বর নাকি 6 নম্বর? 6 ধরো। Draw the structure of the following compound। আচ্ছা, কখনো কখনো আমি আইউপ্যাক নাম বলে দেবো, তার স্ট্রাকচার আঁকতে হবে, বা কখনো কখনো জেনারেল নাম বলে দেবো, তার স্ট্রাকচার তোমাকে আঁকতে হবে। তাহলে প্রথম যেটা ধরো, টুক্লোরো থ্রিমিথাইল পেন্টেন। টুক্লোরো থ্রিমিথাইল পেন্টেন। টুক্লোরো থ্রিমিথাইল পেন্টেন। আচ্ছা, খাতাতে তোমাদের রেসপেক্টিভলি তোমরা নিজেরা ছবিটা আঁকো, তারপরে 30 সেকেন্ড সময় নিয়ে, তারপর আমি এঁকে দিচ্ছি, একই হয়েছে কিনা দেখবে। তো দেখো 5টা কার্বন, তো তাহলে প্রথমে কার্বনগুলো লিখে দাও। 2 3 4 5টা যে পেন্টেন বলেছে এটা। এবারে যেদিক থেকে কিছু একটা নাম্বারিং করে দাও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আর 2 নম্বরে বলেছে একটা ক্লোরিন আছে, আর 3 নম্বরে বলেছে একটা মিথাইল গ্রুপ আছে, এটা বলেছে। এটা, এবার বাকিগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও। মানে কার্বনের 4টে হাত, তাহলে এখানে তোমার অলরেডি একটা হাত যেহেতু এখানে সাথে যুক্ত রয়ে গেছে, তাহলে এখানে আর 3টে হাত পড়ে থাকবে, তাহলে CH3। এই কার্বন 1 2 3টে হাত পড়ে গেছে, মানে শুধু CH। এই কার্বনে 1 2 3 3টে হাত মানে CH। এই কার্বনের 2টো হাত হয়েছে, তার মানে CH2। এটা তোমার CH3। দেখো তো ঠিক আঁকলাম কিনা। ঠিক আছে। আচ্ছা, আর একটা বলো তো, 1 করো 4 ইথাইল সাইক্লোহেক্সেন। 1 করো 4 মিথাইল সাইক্লোহেক্সেন। এটা নিজের খাতায় এঁকে নাও, তারপরে আমি এঁকে দিচ্ছি, তারপর বলবে। 1 করো 4 ইথাইল সাইক্লোহেক্সেন। তাহলে মেন হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, ঠিক আছে। এবারে নাম্বারিং করে দাও ইচ্ছা করে, 1 2 3 4 5 6। 1 নম্বরে থাকছে তোমার ক্লোরিন, আর 4 নম্বরে থাকছে কে, তোমার মিথাইল গ্রুপ। এটা, ঠিক আছে। 1 করো 4 মিথাইল সাইক্লোহেক্সেন, তার স্ট্রাকচার হয়ে গেল এইটা।
ঠিক আছে এটা? আচ্ছা, নেক্সট একটা বলো, 4 টার্সিয়ারি বিউটাইল, টিটা ছোট হাতে, বিটা বড়, টার্সিয়ারি বিউটাইল থ্রি আয়োডো হেপটেন, মানে 4 টার্সিয়ারি বিউটাইল থ্রি আয়োডো হেপটেন। নিজেরা করে না, তারপর আমি বলে দিচ্ছি। করা হয়, তাহলে কটা কার্বন আছে? হেপটেন মানে 7টা, 1 2 3 4 5 6 7, এটা। আচ্ছা, এবারে নাম্বারিং যে কোনো একটা করে দাও, 1 2 3 4 5 6 7। 4 নম্বরে কে আছে? টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। টার্সিয়ারি বিউটাইল গ্রুপ মানে কত? এইটা, তাই তো? টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। 3 নম্বরে কে আছে? আয়োডিন, আর কিছু নাই। তাহলে এটা হলো কত? CH3 CH2 CH CH CH2 CH2 CH3। দেখো, ঠিক আছে? ঠিক হয়েছে না হয়নি? এটা বলো, এটা বলো, 1,4 ডাইব্রোমো বিউট 2 ইন, অনর্ঘ বল। না পাঠাচ্ছি না, মানে তুই ভেবে রাখ, তোকে আমি ঠিক আছে কিনা তুই বলবি, একে পাঠাতে হবে না। তাহলে কি আছে এখানে? টোটাল বিউট টুইন মানে হচ্ছে তোমার বেসিক্যালি 4টে কার্বন, 1 2 3 4। নাম্বারিংটা করে দিই, 1 2 3 4। আর 1 আর 4-এতে দুটো ব্রোমিন আছে, তাহলে এখানে একটা বিয়ার করে দাও, এখানে একটা বিয়ার করে দাও, 1 আর 4-এ। আচ্ছা, 2 ইন 2 নম্বরে ডাবল বন আছে, এটা। এবার বাকিটা এই দিয়ে ভর্তি করে দেওয়া। CH2, এখানে কার্বনের 1টা 2টো 3টা হাত হয়ে গেছে, একটা CH পড়ে রইল। এই কার্বনে 1টা 2টো 3টা হাত হয়ে গেছে, CH পড়ে রইল। এখানে 1টা 2টো হাত হয়ে গেছে, এখানে CH2 পড়ে রইল। দেখো তো ঠিক এঁকেছি কিনা। আচ্ছা, নেক্সট চলে এসো, 1 ব্রোমো 4 সেকেন্ডারি বিউটাইল 2 মিথাইল বেনজিন। 1 ব্রোমো 4 সেকেন্ডারি বিউটাইল 2 মিথাইল বেনজিন। বলো।
তাহলে এটা তো মেন স্ট্রাকচারটা বেনজিন, তাহলে বেনজিনটাকে এঁকে ফেলি প্রথমে, নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6। 1 নম্বরে কে আছে না বিআর আছে, 4 নম্বরে কে আছে না আইসোবিউটাইল গ্রুপ। আইসোবিউটাইল গ্রুপ মানে কি সিএইচ সিএইচ3 সিএইচ3, এটা হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ হলো। আর কি 2 নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ, এইটা, এই হচ্ছে স্ট্রাকচারটা। দেখো ঠিক এঁকেছি? ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে ধরো প্রোপিলিডিন ডাইক্লোরাইড, PROPYL LI প্রোপাইলিডিন ডাইক্লোরাইড, প্রোপাইলিডিন ডাইক্লোরাইড। আচ্ছা, এর আইপাক নামটা বলো তো দেখি, এটা সাধারণ নাম, তাহলে আইপাক নামটা বলো তো দেখি। যে জেম ডাইহ্যালাইড বলেছিলাম না, জেম ডাইহ্যালাইড গুলো এই ধরনের নাম হয়েছে, মানে অ্যালকিলিডিন ডাইহ্যালাইড আর কি, আর অ্যালকিলিন ডাইহ্যালাইড, অ্যালকিলিডিন আর অ্যালকিলিন। অ্যালকিলিডিনটা হচ্ছে জেমের জন্য, আর অ্যালকিলিনটা হচ্ছে তোমার ভিসিনালের জন্য। জেম ডাইহ্যালাইড মানে হচ্ছে অ্যালকিলিডিন ডাইহ্যালাইড, আর ভিস ডাইহ্যালাইড মানে হচ্ছে অ্যালকিলিন ডাইহ্যালাইড। এখানে হচ্ছে তোমার অ্যালকিলিডিন প্রোপিওলিডিন, হ্যাঁ, এটা আছে। তোমার এটা বেসিক্যালি জেম ডাইহ্যালাইড আর কি। এবারে প্রোপিওলিডিন মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট জেম ডাইহ্যালাইড, যেটা তার মানে তুমি যদি ধরো কার্বন 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 3টে কার্বন আছে, তাহলে এইখানে তোমার 2টো ক্লোরিন থাকতে হবে। এখানে এইচটা যেমন আছে, আমি এটা এটা খুলে দেখালাম আর কি, এটা সিএইচ3, এটা হচ্ছে সিএইচ2, আর সিএইচ3 সিএইচ2সি। এবারে এইখানে হচ্ছে তোমার 2টো ক্লোরিন হচ্ছে একই কার্বনে যদি থাকে, তাহলে প্রোপিডিডিন, প্রোপিডিডিন ডাইক্লোরাইড, প্রোপিডিডিন ডাইক্লোরাইড, এটা। আচ্ছা, ধরো আর একটা নাম বলছি, ধরো তোমাকে এখন বললাম যে পেন্টামিথিলিন ডাইআয়োডাইড, পেন্টা মিথিলিন, দেখো মিথিলিডিন না মিথিলিন, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ভিসিনাল, পেন্টামিথিলিন ডাইআয়োডাইড, আয়োডাইড। এক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5, 5টা কার্বন, পেনটা বলেছি 5টা কার্বন হলো। এবারে এইখানে একটা আয়োডিন, এখানে একটা আয়োডিন, বাকিগুলো যেমন তোমার হাইড্রোজেন দিয়ে ভর্তি হয়ে গেল, CH2 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 CH2। এই ধরনের যে ডাইহ্যালাইড গুলো, সেটা এরকম নাম, পেন্টামিথিলিন ডাইআয়োডাইড, এটা জেনারেল নাম, তার আইউপ্যাক নাম হচ্ছে এইটা। এগুলো সব মানে জেনারেল নাম থেকে স্ট্রাকচার আঁকা করে, যদি আইউপ্যাক নাম দেওয়া থাকতো তা সেখান থেকে স্ট্রাকচার তুমি ইজিলি আঁকতে পারতে, কিন্তু জেনারেল নাম যদি দেওয়া থাকে তখন কিন্তু তোমার জিনিসটা জানতে হবে। হ্যাঁ বলো, কি বলছিলে? মানে এটা, হ্যাঁ হ্যাঁ, না এগুলো কি বলতো, এই এই জেনারেল নামগুলো এরকম, মানে জেনারেল নামগুলো হচ্ছে এরকম আর কি, মানে জেনারেল নাম যা এটা আর কি, তার আইউপ্যাক নাম হচ্ছে ওটা, এই হচ্ছে মজা। হুম, এটার কম্পাউন্ডের জেনারেল নাম হচ্ছে এইটা আর কি, পেন্টামিথিলিন। হ্যাঁ, মানে এটা তো আইউপ্যাক নাম কিছু নয় আর কি, পেন্টামিথিলিন ডাইআয়োডাইড। সেটা হচ্ছে এই মানে তোমার মানে কি বলবো, মানে 5 কার্বন বিশিষ্ট একটা ভিসিনাল ডাইহ্যালাইড, ডাইআয়োডাইড এখানে, এইটা। হুম।
ধরো একটা এই ধরো আরেকটা, যেমন আমি কম্পাউন্ডের কথা বলছি, ধরো এ তুমি নাম শুনে ছবি আঁকতে পারবে না, ধরো পারফ্লুরোপ্রোপেন। ধরো পারফ্লুরোপ্রোপেন মানে প্রোপেন মানে তুমি বুঝতে পারছো যে তোমার 3টে কার্বন আছে সেটা বুঝতে পারছো। পারফ্লুরো মানে কি? পারফ্লুরো মানে হচ্ছে সমস্ত হাইড্রোজেন গুলো যদি ফ্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে যায় তখন তার নাম হচ্ছে পারফ্লুরোপ্রোপেন। এইটা এটা হচ্ছে তোমার করসপন্ডিং স্ট্রাকচারটা। বুঝতে পেরেছো? ধরো আমি তোমাকে দুটো কোশ্চেন বলি, তাহলে তোমার পক্ষে পরেটা মনে রাখতে সুবিধা হবে। ধর এরকম একটা বললাম, গিভ অ্যান এক্সাম্পল অফ, গিভ অ্যান এক্সাম্পল ইন ইচ কেস। 1 নম্বর হচ্ছে অ্যালকিলিডিন ডাইহালাইড, ডাইহালাইড ব্যাকেটে লিখে দিচ্ছি অর, এই অ্যালকিলিনটা লোকে মনে থাকে না, যদি এইটা বলে দিই তাহলে লোকে মনে থেকে যাবে, অর জেম ডাইহালাইড, জেম ডাইহালাইড। আর হচ্ছে অ্যালকিলিন ডাইহালাইড, অর এটা কথা তুমি বলতে পারো ভিসিনাল ডাইহালাইড। তাহলে অ্যালকিলিন ডাইহালাইড আর ভিসিনাল ডাইহালাইড। অ্যালকিলিন ডাইহালাইড বা জেম ডাইহালাইড মানে হচ্ছে তোমার বেসিক্যালি একই কার্বনে, ধরো CH3 CH, আচ্ছা এটা আমি অন্য কালিতে করি। তো প্রথম যেটা তার এক্সাম্পল হচ্ছে ধরো CH3 CH2 CHCl2, এটা যে একই কার্বনের দুটো আছে তখন সেটা অ্যালকিলিন ডাইহালাইড বা জেম ডাইহালাইডের এক্সাম্পল। আর 2 নম্বর যদি এরকম হতো CH3 CHCl CH2Cl, ধরো এরকম বললাম, এটা হচ্ছে ভিসিনাল ডাইহালাইডের এক্সাম্পল। ঠিক আছে, বুঝতে পারলে? হলো? বোঝা গেছে তো? আচ্ছা আচ্ছা, আমি তো এইটা বললাম, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং haloalkanes অ্যাকর্ডিং টু, 1 নম্বর হচ্ছে CX বন্ড লেন্থ, 2 নম্বর হচ্ছে CX বোন এনার্জি, 3 নম্বর হচ্ছে CX বন্ড মোমেন্ট। এইটা এক্সাম্পল কে কে, ধরো তোমার কম্পাউন্ড গুলো হচ্ছে CH3F CH3Cl CH3Br আর CH3I। এই যে 4টে মিথাইল হ্যালাইডের কথা বলেছি, মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এই 4টে কম্পাউন্ডের এই যে CX কার্বন হ্যালোজেন যে বন্ড স্ট্রেংথ যেটা, হ্যাঁ বন্ড লেন্থ যেটা, তার রেসপেক্টে সাজাতে বলেছি, CX বন্ড এনার্জি রেসপেক্টে সাজাতে বলেছি, আর CX বন্ড মোমেন্ট যেটা মানে ডাইপোল মোমেন্ট হচ্ছে পুরো কম্পাউন্ডের জন্য, আমি এখানে শুধুমাত্র বন্ড মোমেন্টের কথা ভাবছি আর কি। হ্যাঁ, এই বন্ড মোমেন্টের রেসপেক্টে তোমাকে সাজাতে বলেছি। বলো তো দেখি যে CX বন্ড লেন্থটা তার ক্ষেত্রে কি হবে?
বলো। হুম। ধরো এই যে CH3F, CH3Cl, CH3Br আর CH3I, সত্য এদের মধ্যে CF মানে CX যে বন্ড লেন্থটা কার ক্ষেত্রে সবচেয়ে বেশি, কার ক্ষেত্রে সবচেয়ে কম হবে? তাহলে এই এই অর্ডারটা থাকবে, তাই তো? এটা থাকবে। এবং আমি যদি ডেটাটা বলে দিই ইন পিকোমিটারে, CH3F এর বন্ড লেন্থ হচ্ছে 139 পিকোমিটার, CH3Cl এর হচ্ছে 178 পিকোমিটার, CH3Br এর ক্ষেত্রে 193 পিকোমিটার, আর CH3I এর ক্ষেত্রে হচ্ছে 214 পিকোমিটার। আচ্ছা, এবারে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন এনার্জি, মৌলিকা বল যে বন এনার্জিটা কার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? এই অর্ডারটা থাকবে, হ্যাঁ। মানে বন্ড লেন্থ কমলে বন এনার্জি বাড়ে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে কার্বন তো যখন এগুলো সব কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ডে কার্বনের তোমার 2p অরবিটাল টেক পার্ট করছে, হ্যাঁ। আর এবারে ফ্লোরিনের এখানে 2p, এখানে 3p, এখানে 4p, এখানে 5p। এবারে যত তোমার যেটা বলা হয় যে মানে ইয়ে এনার্জি মানে পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটালের এনার্জি ডিফারেন্সটা যত বেশি হবে, করসপন্ডিং বন্ডটা হচ্ছে তত উইকার হবে, তত ভালো ওভার এ হবে না, ওভারল্যাপ হবে না, কিন্তু বন্ডটা উইকার হয়ে যাবে। তাহলে এই বন্ড এনার্জিগুলোকে যদি আমি কিলোজুল পার মোলে লিখি, তাহলে CH3F এর ক্ষেত্রে 452 কিলোজুল পার মোল, CH3Cl এর ক্ষেত্রে 351 কিলোজুল পার মোল, এটা হচ্ছে 293 কিলোজুল পার মোল, আর CH3I হচ্ছে 234 কিলোজুল পার মোল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তোমার যখন তুমি বন্ড মোমেন্টের কথা বলছো, আচ্ছা বন্ড মোমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হয় তত বেশি হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট হয়, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হয় তত বেশি ডাইপোল মোমেন্ট হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে কি হয়, ধরো যদি এ আর বি দুটো কম্পাউন্ড আমি কনসিডার করি, এটা ডেল্টা প্লাস, এটা ধরো ডেল্টা মাইনাস, তাহলে এর ক্ষেত্রে যখন ডাইপোল মোমেন্টটা ক্যালকুলেট করছো তখন চার্জ সেপারেশনের সাথে সাথে কিন্তু এই লেন্থটা তোমার লাগে। এবারে হয়তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে চার্জ সেপারেশনটা তত বেশি হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু এদের মধ্যে লেন্থটা তোমাকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে, সেখানে এটা একটা এক্সেপশন আছে। এক্ষেত্রে CH3Clটার ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি, তারপরে CH3F হয়, তারপরে CH3Br হয়, তারপরে হচ্ছে CH3I হয়। এটা কেন? এটা হচ্ছে ডিউ টু লঙ্গার bond length of CCl bond in comparison to CF। এটা এই জন্য এখানে CH3Clটা কিন্তু বেশি হয় দেন CH3F। এই এক্সেপশনটা মনে রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমার খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে তুমি যদি ডাইপোল মোমেন্টটাকে ডি বাই এ লেখো, ডাইপোল মোমেন্টটা তুমি ডি বাই ইউনিটে ধরো এক্সপ্রেস করছো, তাহলে CH3Clটা হয় হচ্ছে 1.860, CH3Fটা হয় হচ্ছে 1.847, 1.847, 847। CH3Brটা হচ্ছে 1.830, আর CH3Iটা হচ্ছে 1.636। মানে এখানে একটা ব্যালেন্সিং চলছে, মানে বাকি দুটোর ক্ষেত্রে কম হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব কম বলে, মানে বন্ড লেন্থ বাড়া হওয়া সত্ত্বেও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটাই ডমিনেটিং ফ্যাক্টরটা, ডমিনেটিং রোলটা প্লে করছে। কিন্তু CH3Cl এবং CH3F এর ক্ষেত্রে এক্সেপশনটা হয়, এবং এটা তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ এক্সেপশনটা সত্যি হয়। এটা তোমার তর্ক করে লাভ নেই, এখানে তোমার বন্ড লেন্থ জানতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স জানতে হবে, সেখান থেকে তুমি বলতে পারবে। তাহলে এই যে 3 নম্বরটা পার্টিকুলারলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা VVI।
হ্যাঁ, এটা এই এক্সেপশন থাকলে সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয় সিবিআই। হ্যাঁ, মানে বন এনথালপি এবং বন এনার্জি সিনোনিমাসলি ব্যবহৃত হয়, কিন্তু একটু তফাৎ থাকে। হ্যাঁ, তুমি যদি মানে মনে আছে মানে এনথালপি মানে তো ডেল্টা এইচ আর এনার্জি মানে তো ডেল্টা ইউ। এবার ডেল্টা এইচটা ডেল্টা ইউ এর থেকে 8টি দিয়ে বেশি হয়ে যায়। মানে বন এনথালপিটা বন এনার্জির থেকে 8টি পরিমাণ বেশি। 8টি মানে আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে টেম্পারেচার। যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি করো, বন এনথালপিটা বন এনার্জি থেকে 2.5 কিলোজুল এতটা বেশি হয়। অনুপাতটা একই থাকবে, মানে যে বেশি কম যে ব্যাপারটা সেটা একজাক্টলি একই থাকবে, মানে রেশিওটা এক হবে না, কিন্তু কম্পারেটিভলি কোনটা বেশি কোনটা কম যখন আমি বলবো তখন সেটা আলাদা হবে। মানে তখন তখন একই বন এনথালপি যে অর্ডারটা ফলো করবে বন এনার্জি একই অর্ডারটা ফলো করবে। তুমি যদি বলো যে সিএইচটিএফ এর বন এনার্জি আর সিএইচটিসিএল এর বন এনার্জি রেশিও আর সিএইচটিএফ এর বন এনথালপি সিএইচটিসিএল এর বন এনথালপি রেশিও, সে দুটো সমান হবে না। মানে এই যে বন এনথালপিটা না, এনথালপিটা হবে হচ্ছে বন এনার্জি প্লাস 8টি। এবারে ধরো অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 8টির ভ্যালুটা কত? 8.314 জুল পার কেলভিন পার মোল, আর তার সঙ্গে 298 কেলভিন। দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি 2.5 কিলোজুল পার মোলে এরকম বেরোলো। মানে এই যে ডেটাগুলো আছে কিলোজুল পার মোলে, তার সঙ্গে বন এনার্জি যদি হয় তাহলে এইটা যদি হয় বন এনথালপি হলে এগুলোর সঙ্গে 2.5 কিলোজুল পার মোল যোগ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এই ওই যে বন্ড মোমেন্ট বললাম, যে তোমার এই এ দুটো বন্ডের যদি ইলেকট্রনেগেটিভ দুটো কার্বন দুটো অ্যাটম যারা লিঙ্কড আর কি, তাদের মধ্যে যদি ইলেকট্রনেগেটিভিটি ডিফারেন্স থাকে, তার একটা চার্জ সেপারেশন তৈরি হবে। কোন একটা চার্জ সেপারেশন তার সঙ্গে তাদের যে লেন্থটা, এই দুটো গুণ করলে ডাইপোল মোমেন্ট বেরোয়। আর বন্ডের ক্ষেত্রে হলে সেটাই হচ্ছে বন্ড মোমেন্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো তো হুইচ ওয়ান হ্যাজ হাই ডাইপোল মোমেন্ট? একটা হচ্ছে CH2 ডবল বন্ড, এইটা ভিনাইল ক্লোরাইড, আর একটা হচ্ছে CH3CH2Cl, মানে ভিনাইল ক্লোরাইড ভার্সেস ইথাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড ভার্সেস হচ্ছে তোমার ইথাইল ক্লোরাইড। বলো কার ডাইপোল মোমেন্ট বেশি হবে, বলো তো দেখি। কার ডাইপোল মোমেন্ট বেশি বলো? সোহন বলতে পারবি? দেখা যাক। সোহন, তুই সোহম বললি, আরেকজন সোহন। কিরে কি হবে? সোহন আছিস তো? হুম। দেখো এখানে ব্যাপারটা কি, আহ, এখানে হচ্ছে এই ক্লোরিন, মানে আমি যদি এইটার সঙ্গে কম্পেয়ার করি CH3CH2Cl, ক্লোরিনটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভিটি বলে তার মাথায় ডেল্টা নেগেটিভ চার্জ, এখানে কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জ, এই চার্জ সেপারেশনটা তৈরি হয়। কিন্তু তুমি যদি এইটার ক্ষেত্রে দেখো, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ বলে ক্লোরিনের মাথায়, মানে এই ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ বলে সিএইচ বন্ডে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে ক্লোরিনটা নিজের দিকে টানার চেষ্টা করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার এরকম একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে। রেজোনেটিং স্ট্রাকচারটা কি বলে, CH2 মাইনাস হলো সিঙ্গেল বন, CH ডবল বন, Cl প্লাস হচ্ছে এইটা। তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচারের জন্য কি হচ্ছে যে
এই যে ক্লোরিন তার মাথায় যতটা নেগেটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ আছে কিছুটা কমে যাচ্ছে, তাহলে ডিউ টু দিস regenerating structure partial negative charge on chlorine atom decreases and hence dipole moment decreases। এবং এর ক্ষেত্রে কিন্তু তুমি ডাইপোল মোমেন্ট দেখো ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে তোমার ডাইপোল মোমেন্ট হয়ে যায় 1.44 ডিবাই, হয় এর ক্ষেত্রে ওই ধরনের করে রেজোনেটিং স্টেবিলাইজেশন নাই বলে ডাইপোল মোমেন্ট হয়ে যায় 2.05 ডিবাই। ঠিক আছে, তার মানে ইথাইল ক্লোরাইড তার ডাইপোল মোমেন্ট অ্যাকচুয়ালি বেশি দেন ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্ট এখানে তো মানে ঠিক আছে বলতেই পারো, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট এক্সট্রা লাভ আর কি হবে তোমার, আমি তো সেটাই তো ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বলছি। এখানে ইন্ডাকটিভ এফেক্ট এক্সট্রা তোমার কি হেল্প করবে, ঠিক আছে না? এটা বরং তুমি উল্টো দিকে বলতে পারো এই যে কার্বনটা সেটা sp2 কার্বন বলে, আর এই যে কার্বনটা সেটা হচ্ছে sp3 বলে। sp2 কার্বনের s ক্যারেক্টার বেশি মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হচ্ছে কমে গেল। আর হয় এখানে কার্বনটা sp3 হলে তার এফেক্টিভ ইলেকট্রোনেগেটিভিটিটা কম হয়, তখন এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে যে ইলেকট্রনিক ডিফারেন্সটা অ্যাকচুয়ালি বেশি থেকে যাচ্ছে। এটা ওরা সেইটা একটা অ্যাডিশনাল পয়েন্ট বলতে পারো, কিন্তু মূল কারণটা হচ্ছে এই রেজোনেটিং স্ট্রাকচারটা। সেই রেজোনেটিং স্ট্রাকচারটার জন্য তুমি দাবি করছো কি যে ক্লোরিনের মাথা ডেল্টা নেগেটিভ চার্জ হবে, কিন্তু এই রেজোনেটিং স্ট্রাকচারের জন্য ক্লোরিন থেকে ইলেকট্রন কাউন্টটা চলে যাচ্ছে বলতে ক্লোরিনের মাথায় একটা পজিটিভ চার্জ চলে আসে। তাহলে এই যে একটা রেজোনেটিং স্ট্রাকচার, সেই রেজোনেটিং স্ট্রাকচারটা ক্লোরিনের মাথা যতটা নেগেটিভ চার্জ হওয়ার কথা ছিল সেইটাকে বেশি করে তোমার কমিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা বাড়িতে কাজ দিচ্ছি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, এই লাস্ট। হ্যাঁ, বলছি একটা কাজ দিয়ে দিচ্ছি। ড্র দ্য স্ট্রাকচার অফ all the structural isomers that have the molecular formula C5H11Br. Name each isomer, name IUPAC name of name না করে give বলি, give IUPAC names of each isomers, then classify them as primary, secondary and tertiary bromide। এটা তোমার একটা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিলাম। হ্যাঁ, তাহলে তুমি এই হচ্ছে তোমার মলিকুলার ফর্মুলাটা, সেই মলিকুলার ফর্মুলা থেকে কতগুলো পসিবল স্ট্রাকচারাল আইসোমার শুধু বলা হয়েছে এখানে। হ্যাঁ, স্ট্রাকচারাল আইসোমার্স কতগুলো হয় সেগুলো তোমাকে বের করতে বলা হয়েছে, করে প্রত্যেকটা আইউপ্যাক নাম তোমাকে লিখতে বলা হয়েছে। এটা তোমাকে বাড়িতে কাজ হিসেবে দিলাম, এটা তুমি করো। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তাহলে আজকে আমরা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, পরের দিনে আমরা
মূলত প্রিপারেশনটায় চলে যাব, পরের দিনে প্রিপারেশনটায় চলে যাব, তারপরের দিন আমি কেমিক্যাল প্রপার্টিজ বা ইত্যাদি ক্ষেত্রে চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই বলা হলো। দেখো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। ঠিক আছে, সব বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমি অল্প অল্প করেই পড়াবো, এভাবে কোশ্চেন টোশ্চেন বলে দেবো। তুমি এনসিআরটি বইটাকে এখন ফলো করো প্রথমে প্রথম রাউন্ডে, আর এই যেগুলো বলা হচ্ছে দিনের পর দিনে করে নেবে। হ্যাঁ, তাহলে আস্তে 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 দেখবে তুমি শিখে যাচ্ছ। আর একদিনে বেশি বেশি করতে হবে না, অল্প অল্প করে করবে, একটু মানে বেশি ক্লাস করবে, কিন্তু এক একদিনে অল্প অল্প করে, কারণ সবটা নাহলে মাথায় মানে বসতে চায় না আর কি। হ্যাঁ, অর্গানিক পড়াটা যেটা হবে যে তুমি প্রত্যেক দিন কিছুটা 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 করে পড়লে, প্রচুর এক্সেপশন থাকে, তো সেই এক্সেপশন গুলো না হলে মাথায় গাঁটতে চায় না। বলো।